প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইনের আজ এই তৃতীয় আয়োজনে আমি সঞ্জীব কুমার পাল, অধ্যাপক মৃত্তিকা বিজ্ঞান, সরকারি গৌরনদী কলেজ, তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিন্সিপালস অফ অ্যাগ্রোনমি এর আজ যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হলো মেজর রিভার, ক্লাইমেট, এগ্রিকালচারাল সিজন। বাংলাদেশের প্রধান প্রধান নদ নদী, মেজর রিভার্স অফ বাংলাদেশ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশের উপর দিয়ে অসংখ্য নদী নালা জালিকার ন্যায় বিস্তার লাভ করেছে। এ সকল নদী নালা ও এদের শাখা প্রশাখা বাহিত পলিমাটি দ্বারা এদেশের উর্বর মাটি গঠিত। বাংলাদেশের সমভূমি গঠনে এদেশের নদী, উপনদী ও তাদের শাখা প্রশাখাগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই এ দেশকে নদীমাতৃক দেশ বলা হয়। বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত প্রধান প্রধান নদী, উপনদী ও তাদের শাখা প্রশাখার নাম নিম্নে উল্লেখ করা হলো। যেমন পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, সুরমা, তিস্তা, মধুমতি, আড়িয়াল খাঁ, তেঁতুলিয়া, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তিতাস, ইছামতি, গড়াই, পায়রা, বিষখালী, গোমতী, আগুনমুখা, কীর্তনখোলা, কালাবদর, বলেশ্বর, কুশিয়ারা, রূপসা, পশুর, আন্দারমানিক, ভৈরব, আত্রাই, মহানন্দা, কপোতাক্ষ, ফেনী, খোয়াই, হালদা প্রভৃতি এদেশের নদী, উপনদী ও শাখা নদী। এবার আমরা কয়েকটি উল্লেখযোগ্য নদীর আলোচনা করব। পদ্মা। ভারতের গঙ্গা নদী বাংলাদেশের পদ্মা নদী নামে পরিচিত। এই নদী মূলত গঙ্গা নদীর একটি শাখা নদী। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ হতে উৎপন্ন হয়ে পার্বত্য পথে প্রথমে দক্ষিণ পশ্চিমে এবং পরে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে হরিদ্বারের নিকট সমভূমিতে পড়েছে। এখান থেকে ভারতের যুক্ত প্রদেশ ও বিহার রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের নিকট পদ্মা ও ভাগীরথী নামক দুটি নদীতে বিভক্ত হয়েছে। পদ্মা নদী দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রথমে রাজশাহী জেলার পশ্চিম প্রান্তে বাংলাদেশে প্রবেশ করে প্রায় 145 কিলোমিটার পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের সীমা নির্দেশ করে কুষ্টিয়া জেলার উত্তর প্রান্ত দিয়ে দক্ষিণমুখী হয়ে প্রবাহিত হয়ে গোয়ালন্দের নিকট যমুনা নদীর সহিত মিলিত হয়েছে। এই মিলিত স্রোত দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরের নিকট মেঘনার সহিত মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে। পদ্মা নদীর শাখাগুলোর মধ্যে মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, চিত্রা, নবগঙ্গা, গড়াই, মধুমতি ও আড়িয়াল খাঁ প্রধান। এরপর মেঘনা নদী সুরমা ও কুশিয়ারা নামক দুটি নদীর মিলিত ধারা। আসলে এই সুরমা ও কুশিয়ারা নদী দুটি আসামের বরাক নদীর দুটি শাখা মাত্র। বরাক নদী নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণ হতে উৎপন্ন হয়ে বাংলাদেশের সিলেট জেলায় প্রবেশ করেছে। প্রবেশের পরপরেই এ নদীটি সুরমা ও কুশিয়ারা নামক দুটি শাখায় বিভক্ত হয়েছে। উত্তরের সুরমা নামক শাখাটি খাসিয়া ও জয়ন্তিকা পাহাড়ের নিকট দিয়ে প্রবাহিত হয়ে ছাতক ও সুনামগঞ্জের মধ্যে দিয়ে পশ্চিম ও দক্ষিণ দিকে গিয়ে আজমেরীগঞ্জের নিকট কালনী নদীর সহিত ও মদনার নিকট কুশিয়ারার সহিত মিলিত হয়ে মেঘনা নামে প্রবাহিত হয়েছে। মেঘনা ভৈরব বাজারের নিকট পুরাতন ব্রহ্মপুত্র নদের সহিত মিলিত হয়েছে। পরে এই মিলিত স্রোত মেঘনা
দক্ষিণে প্রবাহিত হয়ে চাঁদপুরের নিকট পদ্মার সাথে মিলিত হয়েছে। ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদ তিব্বতের মানস সরোবর হ্রদের নিকট হতে উৎপন্ন হয়ে প্রথমে তিব্বত মালভূমির দক্ষিণ ও হিমালয়ের উত্তর দিয়ে শানপু নামে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। আসামের মধ্য দিয়ে ডিহং নামে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মাঝহিয়ালি নামক স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই অংশে ইহা ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত। ব্রহ্মপুত্র যে স্থানে বাংলাদেশে প্রবেশ করেছে তার কিছু পরেই ডান দিক থেকে তিস্তা নদী এসে এর সাথে মিলিত হয়েছে। কিছু দূর দক্ষিণে অগ্রসর হয়ে ব্রহ্মপুত্র দুটি শাখায় বিভক্ত হয়েছে। এর প্রধান শাখা পুরাতন ব্রহ্মপুত্র নামে দক্ষিণ পূর্বে ময়মনসিংহ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব বাজারের নিকট মেঘনার সহিত মিলিত হয়েছে। অন্য শাখাটি যমুনা নদী নাম ধারণ করে বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলার পূর্ব পাশ দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে গোয়ালন্দের নিকট পদ্মার সহিত মিলিত হয়েছে। প্রাচীনকালে যমুনা নামে কোনো নদী এদেশে ছিল না। তখনকার দিনে যমুনার গতি পথে জেনাই নামক ব্রহ্মপুত্রের একটি শাখা নদী দক্ষিণ দিকে প্রবাহিত হতো। 1787 সালে উত্তরবঙ্গের এক প্রবল বন্যায় তিস্তার অতিরিক্ত পানি ব্রহ্মপুত্র নদ দিয়ে প্রবাহিত না হয়ে জেনাই নামক শাখা নদী দিয়ে সোজা দক্ষিণে অগ্রসর হয়। এর ফলে এই ক্ষুদ্র শাখা নদী জেনাই সম্প্রসারিত হয়ে বৃহৎ আকার ধারণ করে। এই সম্প্রসারিত জেনাই শাখা নদীটি এই বর্তমানকালের যমুনা নদী নামে পরিচিত। কর্ণফুলী। কর্ণফুলী নদী আসামের লুসাই পাহাড়ে উৎপন্ন হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের প্রধান নদী। এ নদীর উপর কাপ্তাই নামক স্থানে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। চন্দ্রঘোনা, রাঙ্গামাটি ও চট্টগ্রাম সমুদ্র বন্দর এ নদীর তীরে অবস্থিত। এর তীরে চন্দ্রঘোনাতে বিখ্যাত কর্ণফুলী কাগজের কল অবস্থিত। ক্লাইমেট। বাংলাদেশের জলবায়ু। কোনো নির্দিষ্ট স্থানের বিগত কয়েক বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়। এখানে কয়েক বছর বলতে সাধারণত 20 বা 30 বছরের আবহাওয়ার গড় হিসাব করে জলবায়ু নিরূপণ করা হয়ে থাকে। সাধারণত বাংলাদেশের জলবায়ু উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। ফলে শীত বা গরম কোনোটারই প্রকোপ বেশি লক্ষ্য করা যায় না। এদেশের দক্ষিণে সমুদ্রের বিশাল জলরাশির উপস্থিতি, উত্তরে হিমালয় পর্বত। দেশের প্রায় সমগ্র এলাকাটিই মোটামুটি সমভূমি এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তেমন একটা উঁচুতে অবস্থিত নহে। মৌসুমি বায়ুপ্রবাহ, সমুদ্রের নিকটবর্তিতা প্রভৃতি এদেশের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। নিম্নে বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ুর উপাদানসমূহ বর্ণনা করা হল। বায়ুমণ্ডলের তাপমাত্রা। বাংলাদেশ উত্তর গোলার্ধের নিরক্ষীয় অঞ্চলের শেষের দিকে এবং অবনিরক্ষীয় অঞ্চলের শুরুতে অবস্থিত। গরমকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহের ফলে প্রচুর বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া ঠান্ডা থাকে। আবার শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে উপরে উঠে যায় বলে শীতকালেও তেমন শীতের তীব্রতা থাকে না। এদেশে শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা বেশি থাকে। গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস থেকে 31.1 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থাকে। আবার শীতকালে গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে সীমাবদ্ধ থাকে। গ্রীষ্মকালে জুন মাসে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে এবং শীতকালে জানুয়ারি মাসে তাপমাত্রা সবচেয়ে কম থাকে। বৃষ্টিপাত। বাংলাদেশ বৃষ্টি প্রধান দেশের একটা। দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে
গ্রীষ্ম ও বর্ষাকালে এদেশে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। গড় বার্ষিক বৃষ্টিপাত এদেশে প্রায় 203.2 সেন্টিমিটার। বৃষ্টিবহুল দেশ হওয়া সত্ত্বেও এদেশে বৃষ্টিপাতের পরিমাণ অসমভাবে বণ্টিত। শীতকালে এদেশে বৃষ্টিপাত হয় না বললেই চলে। বাংলাদেশের সিলেট জেলার লালখাল নামক স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এখানকার বৃষ্টিপাতের পরিমাণ 573.43 সেন্টিমিটার। দেশের সর্বনিম্ন বৃষ্টিপাত এলাকা রাজশাহীর লালপুর নামক স্থান। এখানকার বৃষ্টিপাতের পরিমাণ 121.67 সেন্টিমিটার। বর্ষাকালে এদেশে ব্যাপকভাবে বৃষ্টিপাত হয়। শীতকালে প্রায় 5%, গ্রীষ্মকালে 20% এবং বর্ষাকালে প্রায় 75% বৃষ্টিপাত এদেশের বিশেষ বৈশিষ্ট্য। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। এদেশে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হবার ফলে বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। এর ফলে বায়ুর আর্দ্রতা বেশি হয়। শীতকালে উত্তর পূর্ব দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার ফলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। এর ফলে তখন বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়। এদেশে গ্রীষ্মকালে গড় আপেক্ষিক আর্দ্রতা থাকে 84% প্রায়, এবং শীতকালে গড় আপেক্ষিক আর্দ্রতা থাকে প্রায় 64%। এদেশে সিলেট জেলায় আর্দ্রতা সবচেয়ে বেশি এবং দিনাজপুর জেলায় আর্দ্রতা সবচেয়ে কম। এই জন্য সিলেট জেলাকে আর্দ্র জেলা এবং দিনাজপুর জেলাকে শুষ্ক জেলা বলা হয়। বায়ু প্রবাহ। জলবায়ুর উপাদান হিসেবে বাংলাদেশে বায়ু প্রবাহের গুরুত্ব কম নয়। গ্রীষ্মকালে বাংলাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এই বায়ু প্রবাহের ফলে এদেশে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। আবার গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ নিতান্তই নগণ্য এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু অনেকটা শুষ্ক থাকে। বায়ুর চাপ। বায়ুচাপের বিভিন্নতার ফলে চৈত্র বৈশাখ মাসের দিকে কাল বৈশাখীর তাণ্ডব লীলা, ঘূর্ণিঝড় প্রভৃতি সংঘটিত হতে থাকে। এদেশে গ্রীষ্ম বর্ষাকালে বায়ুর চাপ মোটামুটি কম থাকে, আবার শীতকালে বায়ুর চাপ বৃদ্ধি পায়। সূর্যালোক। সূর্যালোক উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ উপাদান। এদেশে বর্ষাকালে আকাশ বেশিরভাগ সময় মেঘে ঢাকা বলে সূর্যালোক পৃথিবী পৃষ্ঠে কম আসে, ফলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হার কমে যায়। আবার শীতকালে আকাশ পরিষ্কার থাকায় স্বচ্ছ সূর্যালোক পাওয়া যায় ও গাছ সহজেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করতে সক্ষম হয়। গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য বড় ও রাতের দৈর্ঘ্য ছোট এবং শীতকালে দিনের দৈর্ঘ্য ছোট ও রাতের দৈর্ঘ্য বড় থাকে। শিলাবৃষ্টি। এদেশে প্রতি বছরেই কিছু কিছু শিলাবৃষ্টি হয়ে থাকে। সাধারণত চৈত্র বৈশাখ মাসের দিকে শিলাবৃষ্টি হয়। আবার অনেক সময় দেখা যায় আশ্বিন কার্তিক মাসেও নিম্নচাপের সৃষ্টি হলে মাঝে মধ্যে শিলাবৃষ্টি হয়ে থাকে। শিলাবৃষ্টিতে এদেশে প্রতি বছর প্রচুর পরিমাণে খাদ্যশস্য নষ্ট হয়ে থাকে। শিশির ও কুয়াশা। বাংলাদেশে সাধারণত আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত শিশির ও কুয়াশা ঝরে থাকে। অনেক সময় শীতকালে এত বেশি কুয়াশা ঝরে যাতে দিনের বেলায় সূর্য ও সূর্যালোক ঢাকা পড়ে যায়। এবার আমরা আলোচনা করব এগ্রিকালচারাল সিজনস, বাংলাদেশের কৃষি ঋতু। এগ্রিকালচারাল সিজনস অফ বাংলাদেশ। উর্বর মৃত্তিকা, পরিমিত উত্তাপ, সমতল ভূপ্রকৃতি বিদ্যমান থাকার দরুন বাংলাদেশের বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল উৎপন্ন হয়। এদের মধ্যে ধান, পাট, ইক্ষু, ডাল, সরিষা, গম,
তিল, তিসি, চা, তামাক ইত্যাদি প্রধান। কিন্তু উল্লেখিত ফসলগুলো দেশের বিভিন্ন অঞ্চলে সমপরিমাণে উৎপন্ন হয় না, কারণ দেশের সর্বত্র মৃত্তিকা ও আবহাওয়া একরকম নয় এবং সারা বছরও একই ধরনের ফসল উৎপন্ন হয় না। তাই কৃষি উৎপাদন বা শস্য উৎপাদনে জলবায়ুর ভূমিকাকে বিচার করে সমস্ত বছরকে যে কয়টি ভাগে ভাগ করা যায় উহাদেরকে কৃষি ঋতু বলে। বাংলাদেশে বছরকে এরূপ দুভাগে ভাগ করা যায়, যথা রবি ঋতু ও খরিফ ঋতু। রবি ঋতু কার্তিক মাস হতে চৈত্র মাস পর্যন্ত রবি ঋতুর বিস্তৃতি। এ সময় বৃষ্টিপাত তেমন একটা হয় না, জলবায়ু শুষ্ক থাকে। বাংলাদেশে এ সময় উত্তর দিক হতে দক্ষিণ দিকে বায়ু প্রবাহিত হয়, তাপমাত্রাও অপেক্ষাকৃত কম থাকে। ফসল আবাদের জন্য এ সময় বাংলাদেশে সেচের প্রয়োজন হয়। এ সময়ের ফসলকে রবি শস্য বলা হয়। এ সময় যে ফসল উৎপন্ন হয় তা হল ধান, গম, সরিষা, মূলা, কপি, তামাক, ডাল, শালগম, গাজর, বিট, টমেটো, শিম, লাউ, পালং শাক, ধনে ইত্যাদি। খরিফ ঋতু বৈশাখ মাস হতে আশ্বিন মাস পর্যন্ত খরিফ ঋতুর বিস্তৃতি। এ সময় প্রচুর বৃষ্টি হয়, বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে, একে আর্দ্র ঋতু বলে। বাংলাদেশে এ সময় তাপমাত্রাও বেশি থাকে এবং দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বায়ু প্রবাহিত হয়। ফসল উৎপাদনের জন্য সেচের তেমন একটা দরকার হয় না, বরঞ্চ কখনো কখনো নিষ্কাশনের প্রয়োজন হয়। এ সময় বাংলাদেশে পাহাড়ি ঢল, সামুদ্রিক সাইক্লোন, কালবৈশাখী ঝড় ইত্যাদি হতে দেখা যায়। এ সময় বাংলাদেশে যে সমস্ত ফসল হয় উহাদেরকে খরিফ শস্য বলে। খরিফ শস্যের মধ্যে রয়েছে আউশ ধান, পাট, কলা, চাল কুমড়া, করল্লা, ঝিঙে, চিচিঙ্গা, পুঁই শাক, ধুন্দুল, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, পটল ইত্যাদি। আধুনিক কালে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ফসলের নতুন নতুন জাত, উন্নত জাতের প্রযুক্তি উদ্ভাবন, আধুনিক কালের চাষ প্রণালী প্রভৃতির কারণে বাংলাদেশে বর্তমানে 2টি শস্য ঋতুর পরিবর্তন করে 3টি শস্য ঋতুতে ভাগ করার প্রয়োজন দেখা দিয়েছে। নিম্নে এই 3টি শস্য ঋতু সম্পর্কে আলোকপাত করা হলো। গ্রীষ্ম ঋতু বা খরিফ এক ঋতু। এই ঋতু মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত বিস্তৃত। এই ঋতুতে বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি ধরনের। এই ঋতুতে তাপমাত্রা বেশি থাকে। ফসল উৎপাদনে সেচের প্রয়োজন অল্প। দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে। শিলাবৃষ্টিতে ফসল বিনষ্টের সম্ভাবনা বেশি থাকে। বর্ষা ঋতু বা খরিফ 2 ঋতু। জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়সীমা এই ঋতুর আওতাধীন। এই মৌসুমে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। বায়ুতে আর্দ্রতা অনেক বেশি। আকাশ প্রায় সকল সময়ে মেঘাচ্ছন্ন থাকে। পানি সেচের প্রয়োজন হয় না, পানি নিষ্কাশনের প্রয়োজন হতে পারে। ফসলের রোগবালাই ও কীটপতঙ্গের আক্রমণের হার বেশি থাকে। শীত ঋতু বা রবি ঋতু। নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়সীমার এই ঋতু বিস্তৃত। এই মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। ফসল উৎপাদনের জন্য পানি সেচের প্রয়োজন হয়। ফসলের রোগবালাই ও কীটপতঙ্গের আক্রমণের আশঙ্কা কম। শিলাবৃষ্টিতে ফসল উৎপাদনের ক্ষতির পরিমাণ কম।
এ পর্যন্ত আমরা যে আলোচনা করেছি তার সারমর্ম। বাংলাদেশের নদ নদীর উৎস হল ভারতের হিমালয় পর্বতমালা। হিমালয় থেকে এগুলোর উৎপত্তি হয়ে অনেক জনপদ অতিক্রম করে বহু ধারায় বিভক্ত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। গঙ্গা নদীর উজানে ভারত ফরাক্কা বাদ দিয়ে কৃষির জন্য পানি প্রত্যাহার করায় আমাদের দেশে গঙ্গা নদীতে পানি তেমন আসে না। ফলে শুষ্ক মৌসুমে গঙ্গা ও এর আশেপাশে পানির খুব অভাব দেখা যায়। এতে বাংলাদেশের 1/4 জায়গায় কৃষি, মৎস্য ও নৌ যোগাযোগ দারুণভাবে ব্যাহত হচ্ছে এবং ভবিষ্যতে এই অঞ্চল মরুভূমি হয়ে যাবে বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন। বাংলাদেশের আর্থিক উন্নতি মৌসুমি বায়ু বৃষ্টিপাতের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। কারণ মৌসুমি বায়ু অনুকূল অবস্থায় থাকলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং প্রতিকূল অবস্থায় থাকলে কৃষি উৎপাদন ব্যাহত হয়। এতে দেশের অর্থনীতির উপরও প্রভাব পড়ে। তাই প্রকৃতির খেয়ালিপনার জন্য বলা হয়ে থাকে বাংলাদেশের কৃষি মৌসুমি বায়ুর জুয়া খেলা। বাংলাদেশ একটা অতি ক্ষুদ্র দেশ হলেও এখানে প্রায় 400 প্রকারের মৃত্তিকা শনাক্ত করা হয়েছে। বিভিন্ন রকমের মাটির বৈশিষ্ট্য এবং প্রতিটি এলাকার আবহাওয়ার পরিবর্তনের জন্য ফসল উৎপাদনের মধ্যে অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। যে কাজ আজ করিতে পারিবে তা কালকের জন্য ফেলে রেখো না। সকলে পরিষ্কার পরিচ্ছন্ন থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো। ধন্যবাদ।